যে মাহফুজ আলমকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে, আজ তিনি দেশব্যাপী ব্যাপক সমালোচিত। এই সমালোচনার কারণ হচ্ছে তার দুটি ফেসবুক স্ট্যাটাস। কয়েকদিন আগে তিনি একটি স্ট্যাটাসে লেখেন, ৭১-এর যুদ্ধ চলাকালীন সময়ে এই অঞ্চলে যারা সরাসরি গণহত্যার সাথে সহযোগিতা করেছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি সরাসরি জামায়াত ইসলামের নাম ব্যবহার না করলেও সবাই বুঝে যায় এটাকে তিনি জামাতকে উদ্দেশ্য করেই বলেছেন। তারপর তাকে নিয়ে আরো ঝড় ওঠে। পরবর্তীতে তিনি সেই স্ট্যাটাস ডিলিট করেন এবং আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে আবার তিনি লেখেন, আমাকে যা বলার বলো, কিন্তু আমার ফ্যামিলিকে টানতেনো না। পরবর্তীতে এই পোস্টটাও তিনি ডিলিট করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে বিল ক্লিন্টনের আমন্ত্রণে বিশ্ব নেতাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মাহফুজকে পরিচয় করিয়ে দেন জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে। পরবর্তীতে শিবির দাবি করে এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে তারাই। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল? জুলাই অভ্যুত্থানের যে ঘটনা প্রবাহ সেটা বিশ্লেষণ করলেই আমরা তার পরিষ্কার ধারণা পাব। যখন ৬ জন মূল সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে রাখা হয় এবং দেশব্যাপী আরও অনেক সমন্বয়ককে পুলিশ ধরে নিয়ে গেছিল, তখনও ধরাছোঁয়ার বাইরেই ছিল এই মাহফুজ। আড়ালে থেকেই মাহফুজ এই আন্দোলনের ছক কষেছেন। সবচাইতে উল্লেখযোগ্য ছিল এই আন্দোলনের বিশেষ বিশেষ কিছু নাম দেওয়া, যেমন বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা ইত্যাদি। এই মাহফুজকে বলা হয় সমন্বয়কদের সমন্বয়ক, অর্থাৎ তিনি মূল সমন্বয়কদের পেছনে থেকে পুরো আন্দোলনের কলকাঠি নেড়েছিলেন। মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ইসাপুর গ্রামে। তিনি একটি মাদ্রাসায় পড়তেন। পরবর্তীতে তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এই মাহফুজকে আমরা মূলত দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, কিন্তু ক্যাম্পাসে মাহফুজ ছিলেন আগে থেকেই পরিচিত। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক একটি সংগঠনের তিনি ছিলেন অন্যতম পরিচিত একটি মুখ। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি নতুন রাজনৈতিক দল খোলা এবং এই অভ্যুত্থানের চেতনা ধারণ করে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন রকমের কথা সামনে নিয়ে এসেছিলেন। বিগত ১৬ বছরে বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলও যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কোনো সফল কর্মসূচি পালন করতে পারেনি বা বারবার ব্যর্থ হয়েছে, সেখানে মাহফুজ আলমের অভিনব কিছু কৌশলের কাছে হেরে যায় আওয়ামী লীগ। এই জন্যই তাকে বলা হয় মাস্টার মাইন্ড। তিনি ৬ সমন্বয়কদের সাথে যোগাযোগ করেছেন একেবারে পর্দার আড়ালে থেকে। বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো তাকে একবারের জন্য খুঁজে পায়নি। এমনকি যখন ইন্টারনেট বন্ধ করে দেশব্যাপী সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, তখনও মাহফুজ ভিন্ন এক প্রযুক্তি ব্যবহার করে সমন্বয়কদের সাথে যোগাযোগ স্থাপন করে রেখেছিলেন। পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের শপথ গ্রহণের দুদিনের মাথায় একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেটি একজন সচিব পদমর্যাদার। তখন থেকেই তিনি একজন সচিব পদমর্যাদার বেতন কাঠামো এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করতে থাকেন। তার এই নিয়োগটি ছিল চুক্তিভিত্তিক। পরবর্তীতে তিনি সেই পদ থেকে পদত্যাগ করে একজন উপদেষ্টার পদ গ্রহণ করেন। এই মাহফুজ সত্যিকারের একজন মাস্টার মাইন্ড। পর্দার আড়ালে তিনি সবসময় থেকেছেন। কখনোই তিনি নিজেকে মিডিয়ার সামনে বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে সামনে আনার চেষ্টা করেননি, বরং তার একের পর এক কৌশলী ভূমিকা এবং মানুষের সহানুভূতি জাগানোর মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন একটি নতুন স্বাধীন বাংলাদেশ, যার সুযোগ সুবিধা আজ আমরা ভোগ করছি। আজ আমরা মুক্ত মনে কথা বলতেছি, কিন্তু সেই মাহফুজও দেশের জন্য এত বড় একটা অর্জন এনে দেওয়ার পরও আজকে মাহফুজ আলম কেন জানি সমালোচিত হয়ে গেলেন।